হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুন্দরবন এডুকেশন হাব। তো গাইজ, তোমাদের আপকামিং কেপি কনস্টেবল আর ডব্লিউপি কনস্টেবলের যে ম্যাথের ক্লাসগুলো আমার এই চ্যানেলে চলছে, আজকে তার 9 নম্বর ক্লাস। এর আগে 8টা ক্লাস আমি করিয়ে দিয়েছি। অনেকে কমেন্ট করেছো যে দাদা খুব ভালো হচ্ছে ক্লাসগুলো, আর এই ক্লাসগুলো কন্টিনিউ করুন, কারণ প্রত্যেকটা ক্লাস হচ্ছে বিগত বছরের যে পরীক্ষায় যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এসছে সেগুলো আমি তোমাদের সলভ করিয়ে দিচ্ছি। তো যারা ক্লাসগুলো দেখোনি, অবশ্যই আমাদের এই চ্যানেলের প্লেলিস্টে তোমরা ভিডিওগুলো পেয়ে যাবে। অবশ্যই ক্লাসগুলো দেখো, কারণ এই যে পরীক্ষা ডব্লিউপি কনস্টেবল আর কেপি কনস্টেবল, এখানে তোমাদের 80 থেকে 90% প্রশ্ন বিগত বছরের প্রশ্ন থেকে রিপিট হয়। দেখো, সংখ্যা ঘোরানো ফেরানো থাকে কিন্তু সেই প্যাটার্ন সেম থাকে, অর্থাৎ যে প্যাটার্ন ডব্লিউবিপি ফলো করে প্রত্যেক বছর, সেই প্যাটার্ন অনুযায়ী প্রশ্ন হয়। হয়তো একটা প্রশ্নের সংখ্যা ঘোরানো থাকে কিন্তু প্যাটার্ন সেম। তাই তোমাদের বলবো অবশ্যই পুরানো ভিডিওগুলো তোমরা দেখবে যারা এখনও দেখোনি, আর আজকের যে ক্লাসটা হচ্ছে সেই ক্লাসটাও দেখবে। তোমাদের ডব্লিউপি কনস্টেবলের যে বিগত বছরের পরীক্ষার প্রশ্নগুলো এসছে সেই প্রশ্ন নিয়ে আমি আলোচনা করে দেবো, আর কিভাবে তোমরা ম্যাক্সিমাম স্কোর করতে পারবে সেটা জন্য তোমাদের কন্টিনিউ আমার ক্লাসগুলো দেখতে হবে। আশা করি 2-3 মাস তোমরা আমার ক্লাসগুলো দেখো, তোমাদের গ্যারান্টি দিচ্ছি যারা এখনও ম্যাথে অনেক পিছিয়ে আছো, তোমরাও একটা সময় পরে নিজেদের কনফিডেন্সটা গ্রো করতে পারবে ম্যাথে, আর ম্যাক্সিমাম স্কোর নিয়ে আসতে পারবে। তো বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটি শুরু করব। আর একটা কথা, আমার এলাকায় এই 3 থেকে 4 দিন কন্টিনিউ অনুষ্ঠান হয়ে চলেছে, তো ব্যাকগ্রাউন্ডে একটু গানের আওয়াজ হতে পারে, তো সেটা একটু তোমরা একটু মানিয়ে নিও। যাই হোক, দেখো ফার্স্ট অঙ্কটি কী বলছে। প্রথম অঙ্কটি হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে নিয়ে এসেছি আমি। টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে তোমাদের সময় ও কাজ থেকে দুটো টাইপের অঙ্ক থাকবে, একটা টাইপ এই আর একটা টাইপ তোমাদের এর পরে করিয়ে দেবো। এই দুটো টাইপের অঙ্ক করে গেলে তোমরা একটা নাম্বার হুবহু কমন পেয়ে যাবে। তো দেখো ফার্স্ট অঙ্ক কী বলছে, আর তোমরা নিজেরাও একটু চেষ্টা করবে যে তোমরা অঙ্কটা করতে পারছো কিনা, তারপর আমি তো আসি, আমি সলভ করে দেবো। দেখো এখানে কি বলছে, এ বি এর তুলনায় অর্ধেক দক্ষ। তাহলে এ হচ্ছে বি এর তুলনায় অর্ধেক দক্ষ, বি যতটা কাজ করতে পারে এ তার অর্ধেক কাজ করবে। আবার বি সি এর চেয়ে 3 গুণ দক্ষ, তার মানে বি যতটা কাজ করবে সি তার 1/3 কাজ করতে পারে। তো এখানে যদি আমি এইভাবে লিখি, বি হচ্ছে 3 গুণ দক্ষ, তাহলে বি যদি একদিনে 3টে কাজ করে, তার মানে সি একদিনে কটা কাজ করবে? একটা কাজ করবে। এটাই। এরপরে বলছে দেখো, এ হলো বি এর তুলনায় অর্ধেক দক্ষ, তার মানে বি যদি একদিনে 3টে কাজ করে, তাহলে এ একদিনে কটা কাজ করবে? একদম সহজ অঙ্ক। দেখো এইভাবে তোমরা বাংলা বাংলি বুঝবে, আমি তোমাদের বাংলা বাংলি বোঝানোর চেষ্টা করছি। দেখো সহজ ভাষায়, বাংলা ভাষায় আমরা বুঝবো, কোনো কঠিন ভাষায় বুঝতে যাব না। এখানে আমি কি নিয়েছি দেখো, বি সি এর চেয়ে 3 গুণ দক্ষ, তার মানে বি যদি একদিনে 3টে কাজ করে, তাহলে সি একদিনে কটা কাজ করবে? একটা কাজ করবে। একের সঙ্গে 3 গুণ করলে তুমি তো 3 পেয়ে যাবে। এরপরে বলছে এ বি এর তুলনায় অর্ধেক দক্ষ, তার মানে বি যদি একদিনে 3টে কাজ করে, তাহলে সেই 3টে কাজকে 2 দিয়ে ভাগ করে দিলেই অর্ধেক দক্ষ যেটা বলেছে সেটা আমরা পেয়ে যাব। তার মানে এ একদিনে কটা কাজ করে? একদিনে 1.5 মানে 1.5টা কাজ করবে। তো এটাই হচ্ছে দেখো 3 জনের কাজের অনুপাত আমি পেয়ে গেলাম, একদম সহজ ভাষায় যেটা। এবারে বলছে বি 6 দিনে একটা কাজ সম্পন্ন করতে পারে, তাহলে বি যদি 6 দিনে একটা কাজ করে, তাহলে টোটাল কাজ কত হবে? টোটাল ওয়ার্ক। তার মানে দেখো বি একদিনে 3টে কাজ করে, টাইম লাগছে কত? 6 দিন। একদিনে 3টে কাজ করলে 6 দিনে করবে কত? 3 6 18টি কাজ করবে। এটাই হচ্ছে টোটাল ওয়ার্ক। এখন বলছে তবে তারা 3 জন কত দিনে ওই কাজটি সম্পন্ন করতে পারবে। তাহলে দেখো 3 জনের কাজের অনুপাত আমরা যোগ করি। বি একদিনে 3টে করে, সি একদিনে একটা কাজ করে, আর এ একদিনে 1.5টা কাজ করে। তাহলে টোটাল কাজ হচ্ছে 5.5। তো তারা 3 জন মিলে একদিনে 5.5 কাজ করে। তাহলে 18টি কাজ করতে তাদের কতক্ষণ লাগবে? এটা একটু ক্যালকুলেশন করো। 18 ভাগ 5.5, দশমিকটা তুলে দিলে উপরে কি হয়? দশমিকের জন্য 1, আর দশমিকের পরে একটা সংখ্যা, তার জন্য একটা শূন্য। আমি তোমাদের একদম ধরে ধরে বোঝাই কিন্তু, কারণ এই যে চ্যানেলটা খোলা হয়েছে একমাত্র শুধু তাদের জন্য যারা অঙ্ক একদম কম পারে, এখনও যারা একদম সেই গ্রাস রুট লেভেলে পড়ে আছে অঙ্ক নিয়ে, তাদের জন্যই কিন্তু আমার এই চ্যানেলটা। এখন দেখো 5 দিয়ে যদি আমি কাটি, 5 11 55, 5 দুগুণে 10, কত হচ্ছে? 18 দুগুণে 36 ভাগ 11। এখন 36কে 11 দিয়ে ভাগ করলে তোমরা রাইট অ্যান্সার পেয়ে যাবে 3.27। অবশ্যই এটা তোমরা পারবে 36কে 11 দিয়ে ভাগ করা। এবারে দেখো টাইম অ্যান্ড ওয়ার্কের একটা টাইপ হয়ে গেল, আর একটা টাইপের অঙ্ক এখন আমি তোমাদের দেখাবো। এই দুটো টাইপ থেকে একটা হুবহু তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। এরপরে দেখো টাইম অ্যান্ড ওয়ার্কের সেকেন্ড টাইপ কি বলছে, বি এবং সি একটি কাজ 40 দিনে সম্পন্ন করতে পারে, যখন এ বি এবং সি একসাথে 20 দিনে কাজটি সম্পন্ন করতে পারে, এ একা কত দিনে কাজটি করতে পারবে? তাহলে আমরা লিখে ফেলি এ প্লাস বি প্লাস সি
তারা একসাথে একটি কাজ কত দিনে করে? 20 দিনে। আবার বি আর সি ওই কাজটা একসাথে 40 দিনে করে। এখন আমাদের টোটাল কাজ বের করতে হবে। টোটাল কাজ বের করতে গেলে কী করবো আমরা? এই 20 আর 40-এর লসাগু, তো 20 আর 40-এর লসাগু 40 হয়ে যাবে। তার মানে টোটাল কাজ হচ্ছে 40টি কাজ। এ বি আর সি যদি 20 দিনে করে, টোটাল কাজ যদি 40 হয়, তাহলে একদিনে তারা কটি কাজ করবে? একদিনে তারা 3 জনে 2টি কাজ করবে, এটাই। এরপরে দেখো, টোটাল কাজ 40 আর বি আর সি যদি 40 দিন ওই কাজটি সম্পন্ন করে, তাহলে একদিনে তারা কটি কাজ করবে? টোটাল কাজ 40 আর 40কে 40 দিয়ে ভাগ করলে কত পাবে? 1 পাবে। এখানে আমি 40কে 20 দিয়ে ভাগ করে 2 পেয়েছি, এখানে আমি টোটাল কাজকে এই 40 দিয়ে ভাগ করলে কত পাবো? 1 পেয়ে যাব। তাহলে এই একটি কাজ কে করছে? বি আর সি একদিনে। এ প্লাস বি প্লাস সি একদিনে 2টো কাজ করে। তাহলে এখন যদি আমি এটা মাইনাস করি, তাহলে দেখো এই বি এই সি ক্যান্সেল হলো, থাকে কি? এ। তার মানে এ একদিনে কটি কাজ করবে? 2 থেকে 1 বিয়োগ দাও, এ একদিনে একটি কাজ করে। তো কি বলেছে এবার দেখো, এ একা কত দিনে কাজটি সম্পন্ন করবে? টোটাল কাজ যদি 40 হয়, এ যদি একদিনে একটি কাজ করে, তাহলে 40 দিনে সে 40টি কাজ করবে। এখানে কঠিনের কি আছে? কঠিন কিছুই নেই, জাস্ট আমি এখানে লিখেছি এ বি সি একসাথে করে, তার মানে এ প্লাস বি প্লাস সি একসাথে 20 দিনে কাজ করে। বি আর সি 40 দিনে করে, তার মানে বি প্লাস সি 40 দিনে করছে। এখন এদের লসাগু নিয়ে আমরা কী পেয়েছি? টোটাল কাজ পেয়েছি। টোটাল কাজ কত? 40। তো এ প্লাস বি প্লাস সি যদি 20 দিনে কাজ করে আর টোটাল কাজ যদি 40 হয়, তাহলে একদিনে তারা 2টো কাজ করবে। কীভাবে বের করেছি? 40কে 20 দিয়ে ভাগ করে। আবার একইভাবে বি প্লাস সি যদি 40টি কাজ করে 40 দিনে, তাহলে তারা একদিনে কটি কাজ করবে? একটি কাজ। এখন এটা মাইনাস করলে তুমি পাবে কি? এ একদিনে কটি কাজ করে সেই অনুপাত পাবে। তো এ একদিনে একটি কাজ করলে 40টি কাজ করতে তার 40 দিন টাইম লাগবে। রাইট অ্যান্সার অপশন নাম্বার ডি। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। তো এই দুটো টাইপের থেকে একটা টাইপ তোমাদের পুলিশ পরীক্ষায় হুবহু কমন থাকবে, তোমরা আজকে লিখে রাখো। এই টাইপের বাইরে তোমাদের প্রশ্ন আসবে না। পরের প্রশ্ন দেখো, টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স। এখান থেকে একটা প্রশ্ন তোমাদের হুবহু কমন থাকবে। দেখো কি বলছে, এক্স 8 ঘন্টায় 75 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে। তিনি আংশিকভাবে পায়ে হেঁটে 5 কিলোমিটার প্রতি ঘন্টা এবং আংশিকভাবে সাইকেলে 12 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ভ্রমণ করেছিলেন। তাহলে সে টোটাল 8 ঘন্টায় 75 কিলোমিটার দূরত্ব গেছে, বাট কিছু অংশ সে পায়ে হেঁটে গেছে আর কিছু অংশ সাইকেলে গেছে। এক্স পায়ে হেঁটে যাওয়া দূরত্ব কত? তাহলে এক্সের পায়ে হেঁটে যাওয়া দূরত্ব আমাদের বার করতে হবে। তো এই টাইপের অঙ্ক আমরা অ্যালিগেশন লাগিয়ে করব। তার আগে একটা জিনিস তোমাদের বলে রাখি, তোমরা এটা আমি বারবার বলি, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। যখন ডিস্টেন্স কনস্ট্যান্ট, তখন কি হয়ে যায়? স্পিড ব্যস্তানুপাতিক হয় সময়ের সাথে। স্পিড কি হয়? সময়ের সাথে ব্যস্তানুপাতিক হয়। এখন দেখো এখানে কি বলছে, এক্স পায়ে হেঁটে পায়ে হেঁটে 5 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে গেছে, আর সাইকেলে চেপে 12 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গেছে। টোটাল কত কিলোমিটার গেছে? 75 কিলোমিটার 8 ঘন্টায়। তাহলে এটা তার কি? এটা তার এভারেজ স্পিড, এটা তার এভারেজ স্পিড। তো পায়ে হেঁটে 5, সাইকেলে 12, গিয়ে তার এভারেজ স্পিড কত হচ্ছে? 75/8 অনুপাত। এখন এখানে আমরা অ্যালিগেশন লাগাবো। অ্যালিগেশন কিসে লাগাচ্ছি? দেখো গতিবেগে, সে পায়ে হেঁটে এত গতিবেগে, স্পিডে লাগাচ্ছি। তো স্পিডে যখন আমরা অ্যালিগেশন ইউজ করব, তখন আমরা যে নিচে যে রেশিওটা পাবো, অনুপাতটা পাবো, সেটা কিসের পাবো? সেটা টাইমের পাবো। তাহলে মনে রাখবে, স্পিডে যখন আমরা অ্যালিগেশন ইউজ করব, তখন যে অনুপাতটা পাবো সেটা টাইমের পাবো। এখন দেখো অ্যালিগেশনে কী হয়, আমি বারবার তোমাদের এই অ্যালিগেশনটা করাই, কারণ অ্যালিগেশন হচ্ছে খুব ইজিলি অঙ্কটা হয়ে যায়। একটা লোয়েস্ট ভ্যালু থাকে, একটা লোয়েস্ট, একটা হাইয়েস্ট, আর একটা মিন ভ্যালু থাকে। এখন এই হাইয়েস্ট থেকে মিন বিয়োগ হয়ে এখানে তোমাদের পায়ে হেঁটে যতটা কভার করছে সেই টাইমটা পাবে, আর এখানে এই মিন ভ্যালু থেকে, মানে মধ্যবর্তী মান থেকে এই লোয়েস্ট ভ্যালুটাকে বিয়োগ করলে সে সাইকেলে কত ঘন্টা যাতায়াত করেছে তার অনুপাতটা পাবে। এখন দেখো এটা আমরা কিসে পাবো? এটা হচ্ছে পায়ে হেঁটে, আর এটা সাইকেল। তাহলে দেখো 12 বিয়োগ, এটা কত ছিল? 75 ছিল। 12 বিয়োগ 75/8, এই সাইডে কি হয়ে যাবে? 75/8 মাইনাস 5। আমরা দুটো অনুপাত পাবো। কিসের অনুপাত? সময়ের অনুপাত। এখন যদি তুমি 12 বিয়োগ 75/8 করো, তাহলে কী হয়? নিচে তো 8 থাকবে, আর 8 12 96, 96 থেকে 75 বিয়োগ করলে কত পাবে বলো তো? 15 আচ্ছা 21। জাস্ট সহজ এলসিএম। এখানে দেখো 75 আর 5 8 40, তাহলে 75 থেকে 40 বাদ দিলে হয় 35। নিচের থেকে 8 8 কেটে গেল। আমরা কিন্তু এখানে টাইমের রেশিও পাচ্ছি, তাহলে 3 7 21 আর 5 7 35।
তার মানে সে সাইকেলে চেপে 7 ঘন্টা যাতায়াত করেছে, আর পায়ে হেঁটে 3 ঘন্টা সে যাতায়াত করেছে। কারণ আমরা 3 আর 7 পেয়েছি, অনুপাত কী পেয়েছি? 3:7 পেয়েছি, 3:7 পেয়েছি। তাহলে দেখো সে পায়ে হেঁটে 3 ঘন্টা যাচ্ছে, আর গতিবেগ কত? সে ঘন্টায় 5 কিলোমিটার যায়। তো টোটাল কত যাবে? ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। স্পিড হচ্ছে তার 5 আর টাইম হচ্ছে 3। তো টোটাল সে যাবে পায়ে হেঁটে 15 কিলোমিটার। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। আবারও বলছি, দেখো পায়ে হেঁটে 5 কিলোমিটার গেছে, সাইকেলে 12 কিলোমিটার। তো এর ফলে তার এভারেজ স্পিড হয়েছে, এভারেজ স্পিড কি? ডিস্টেন্স বাই সময়, 75/8। এখন অ্যালিগেশন ইউজ করছি কিসের ওপরে? স্পিডে। স্পিডে অ্যালিগেশন ইউজ করলে আমরা টাইমের অনুপাত পাবো। তাহলে ছোট ভ্যালুটা থেকে বড় ভ্যালু সবসময় এখানে বিয়োগ হয়। তো হাইয়েস্ট থেকে মিন বিয়োগ করলাম, করে পেয়েছি 21/8। আর এখানে মিন থেকে লোয়েস্ট, কারণ দেখো 75/8 থেকে 5 ছোটো, আর 12 থেকে 75/8 ছোটো। এখন বিয়োগ করে আমরা পেয়েছি 8 আর 8 কেটে দিলাম, 21, 7 দিয়ে কাটলাম, 3 7 21, আর 35কে 7 দিয়ে কাটলে 5 বাদ যায়। সরি, এখানে 5 হবে, এখানে 5 হবে। তাহলে 3:5, 3:5। টাইমের অনুপাত পেয়েছি কত? 3:5। তো সে পায়ে হেঁটে 3 ঘন্টা যাতায়াত করেছে, আর সাইকেলে সে 5 ঘন্টা যাতায়াত করেছে। তার মানে কি হলো? পায়ে হেঁটে সে কতটা গেছে? 15 কিলোমিটার গেছে। দেখো পরের অঙ্ক, এই গোলক থেকে একটা অঙ্ক তোমাদের থাকবে, আমি তোমাদের বারবার করে বলছি, দেখো মনে রাখবে। আয়তক্ষেত্র, আয়তবর্গ, গোলক, আয়তঘন আর ঘনক। সব থেকে ইম্পর্টেন্ট আয়তক্ষেত্র, 3টে টিক দিলাম, 4টে টিক, 5 স্টার দিলাম আয়তক্ষেত্র। বর্গক্ষেত্র 4 স্টার, তারপরে গোলক 3 স্টার, তারপরে আয়তঘন 2 স্টার, আর ঘনক 1 স্টার। তো সব থেকে ইম্পর্টেন্ট তোমাদের আয়তক্ষেত্র, তারপরে বর্গক্ষেত্র, তারপরে গোলক। তো গোলকের যে সূত্রগুলো অবশ্যই দেখে যাবে, গোলক থেকে একটা অঙ্ক আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। তো পরের অঙ্কটা কী বলছে দেখো, 10 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি গোলক গোলে 10 সেন্টিমিটার উচ্চতার একটি শঙ্কুতে পরিণত হয়, শঙ্কুর ব্যাস নির্ণয় করো। তো ব্যাসার্ধ মানে তোমরা জানো, ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ব্যাস কি হয়? ব্যাস হয় 2r। ঠিক আছে, ব্যাসের ডাবল হচ্ছে, সরি ব্যাসার্ধের ডাবল হচ্ছে ব্যাস, আর ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। এখন দেখো গোলকের আয়তন, আয়তনকে আমি ভি দিলাম, ভলিউম। গোলকের আয়তনের ফর্মুলা কি? 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব। আর শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তনের ফর্মুলা কি? 1/3 পাই আর স্কোয়ার এইচ। এখন এই দুটো আয়তনকে আমরা ইকুয়াল করে দেবো, কারণ দেখো এই গোলকটা গোলে, গোলকের যে আয়তন সেইটা গোলে কি হচ্ছে? ওই একই আয়তনের একটা শঙ্কু তৈরি হচ্ছে। তার মানে কি দুজনের আয়তন সেম থাকছে। তো দুটোর আয়তন আমি সেম করলে আমাদের উত্তর চলে আসবে, কিছুই নেই, সহজ অঙ্ক একদম। 4/3 পাই আর কিউব, এর ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে 10, তাহলে আর কিউব মানে কী হবে? 10-এর কিউব হয়ে যাবে, 10-এর কিউব ইকুয়াল টু 1/3 পাই আর স্কোয়ার এইচ। এখানে দেখো শঙ্কুর উচ্চতা বলেছে 10 সেন্টিমিটার, তাহলে এই সাইডে এখানে কী রাখবো? 10। এই সাইডে একটা 10, এই সাইডে 3টে 10, আর এই সাইডে এই দেখো 1/3, এই 3 কেটে গেল, পাই আর পাই কেটে গেল। এই সাইডে 3টে 10, আর এই সাইডে একটা 10, তো একটা 10 কাটলাম, আর 3টে 10-এর মধ্যে কী হবে? একটা 10 কাটলে এখানে থাকবে দুটো 10, তাহলে 10-এর স্কোয়ার থাকছে। তার মানে আলটিমেটলি আমরা কী পাচ্ছি? আর স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু 10-এর স্কোয়ার। তাহলে আর ইকুয়াল টু কী হবে? আর ইকুয়াল টু বর্গমূল স্কোয়ার রুট, যেটাকে বলে 4 ইন্টু 10-এর স্কোয়ার। তার মানে এখান থেকে আমরা কী পাবো? 2 ইন্টু 10 পাবো, কারণ 4 হচ্ছে 2-এর স্কোয়ার। তো স্কোয়ার আর স্কোয়ার রুট কেটে যায়, বর্গ আর বর্গমূল কেটে যায়। ঠিক আছে, কেটে গেলে আমরা কী পাবো? 2 আর 10, তাহলে আর হচ্ছে কত? 20। এখন বলেছে ব্যাস নির্ণয় করো। ব্যাস মানে কত? ব্যাস মানে হচ্ছে 2r, আর পেয়েছি 20, ব্যাস কত হয়ে যাবে? 2 ইন্টু 20 40। তো রাইট অ্যান্সার 40 সেন্টিমিটার। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। দেখো এই লসাগু গসাগু থেকে তোমাদের 3 থেকে 4টি প্রশ্ন থাকবে 25 নম্বরের ভিতরে। লসাগু গসাগু থেকেই তোমরা মিনিমাম 3টে প্রশ্ন অবশ্যই পাবে, মিনিমাম 3টে প্রশ্ন অবশ্যই পাবে। এখন দেখো বলছে দুটি সংখ্যার গসাগু আর লসাগু যতক্ষণে 2 এবং 60 সংখ্যার একটি অন্যটির থেকে 14 বেশি হলে ছোট সংখ্যাটি খুঁজুন। তাহলে একটি সংখ্যা অন্য সংখ্যার থেকে 14 বেশি হলে ছোট সংখ্যাটি খুঁজুন। আমরা দেখো এখানে অপশান টেস্ট করে করবো এই অঙ্কগুলো, আমরা বেশি ক্যালকুলেশন করবো না। কীভাবে অপশান টেস্ট করবে সেটা আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি। দেখো আমরা সবাই ফর্মুলা জানি, দুটো সংখ্যার গুণফল, তাহলে একটি সংখ্যা এক্স ধরলাম, অপর সংখ্যা ওয়াই ধরলাম। তো দুটো সংখ্যার গুণফল ইকুয়াল টু কি? লসাগু। আমি লসাগু এর লিখলাম, আর গসাগুটাকে গ লিখছি, লসাগু ইন্টু গসাগু। এখানে লসাগু কত? 60, গসাগু কত? 2।
তার মানে সংখ্যা দুটোর গুণফল আমরা কি পেয়ে যাচ্ছি, দেখো সংখ্যা দুটোর গুণফল পেয়ে গেলাম 120। এখন বলছে এই সংখ্যার একটি অন্যটির থেকে 14 বেশি হলে ছোট সংখ্যাটি কত। এখন যদি আমি 120কে দুটো ভাগে মানে ভেঙে ফেলি, দুটো সংখ্যার গুণফল আকারে যদি আমি লিখি, তাহলে কি পাবো দেখো, 60 গুণিতক 2 120 হয় তো, 60 গুণিতক 2 120। এরপরে 40 গুণিতক 3 কত পাই, 120। এরপরে কি পাবে, 30 গুণিতক যদি 4 করো তাহলেও 120 পাবে, আর 20 গুণিতক যদি 6 করো তাহলেও তুমি 120 পাবে। এখন বলেছে একটি সংখ্যা অন্য সংখ্যা থেকে 14 বেশি হলে, তার মানে এদের যে গ্যাপটা, মানে দুজনের যে ডিফারেন্সটা কত হবে, দুটো সংখ্যার ডিফারেন্স হবে 14। তুমি এদের দেখো 60 আর 2 এর ডিফারেন্স কত, 58, তার মানে আমাদের মিললো না এটা। 40 আর 3 এর ডিফারেন্স কত, 37, এটাও মিললো না। 30 আর 4 এর ডিফারেন্স কত, 26, এটাও মিললো না। বাট 20 আর 6 এর ডিফারেন্স কত, 14, তাহলে দুটো সংখ্যার পার্থক্য 14 হয়েছে, x - y 14 হয়েছে, কারণ প্রশ্নে বলা আছে একটি সংখ্যা অন্যটির থেকে 14 বেশি, তার মানে দুটো সংখ্যার পার্থক্য কত হবে, 14। তো দুটো সংখ্যার পার্থক্য আমি 14 পেয়ে গেছি। তো এখানে 20 হচ্ছে বড় সংখ্যা, ছোটো সংখ্যা কত, 6। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। এই টাইপের প্রশ্ন আসলে জাস্ট অপশান টেস্ট করবে, পুরো ক্যালকুলেশন করার দরকার নেই। দেখো এই অঙ্কটা দেখতে সহজ, কিন্তু পুলিশ পরীক্ষায় বারবার আসে। দেখতে সহজ, পুলিশ পরীক্ষায় বারবার আসে, তাই কেউ অবহেলা করবে না যে এই সহজ অঙ্ক পরীক্ষা আসবে না। এই টাইপের অঙ্কই প্রত্যেকবার আসে, তোমরা মিলিয়ে নিও। প্রশ্ন দেখবে, ক্যান্ডি এ এবং বিকে, মানে ক্যান্ডি মানে চকলেট টাইপের কিছু, 4:9 মানে 4:9 অনুপাতে বিতরণ করতে হবে। এ এর থেকে বি আরও কত বেশি ক্যান্ডি পাবে। তার মানে দেখো টোটাল ক্যান্ডি কত অনুপাত, 4 + 9 13 অনুপাত। এই 13 অনুপাত কিসের সমান, 39। মানে 39টি ক্যান্ডি এ এবং বিকে এত এত অনুপাতে বিতরণ করতে হবে। তাহলে এ এর থেকে বি কত বেশি পাবে। এখন দেখো এ এর থেকে বি কত অনুপাত বেশি পায়, 5 অনুপাত বেশি পায়। আমরা কিন্তু পুরোটা বের করবো না, বি কত পাচ্ছে এ কত পাচ্ছে বের করার দরকার নেই। এখানে কিন্তু আমাদের দেখো সহজ অঙ্ক দিয়েছে, বাট টাইম সেভ করতে হবে আমাদের। বি কত বেশি পাচ্ছে, 5 অনুপাত বেশি পাচ্ছে। টোটাল 13 অনুপাতের ভ্যালু 39 হলে 1 অনুপাতের ভ্যালু হচ্ছে 3, 5 অনুপাতের ভ্যালু কত হয়ে যাবে, 3 × 5 = 15। তাহলে বি এর থেকে 15টি ক্যান্ডি বেশি পাবে। তো গাইস পরের অঙ্কটা দেখো কি বলছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি তোমাদের বারবার করে বলি যে লাভ ক্ষতি থেকে 2 থেকে 3টে প্রশ্ন তোমরা কমন পাবে। এখান থেকে হুবহু দেখবে তোমরা 2টো প্রশ্ন কমন পেয়ে যাবে। একটি সামগ্রীর ওপর পরপর দুবার 10% আর 30% হারে লিখিত মূল্য বৃদ্ধি করে, তাহলে একটা সামগ্রী সে যে টাকায় কিনেছিল, মনে করো পি টাকায় কিনে সে পরপর দুবার, একবার 10% বাড়িয়েছে মানে 110 করেছে 100 এর সাপেক্ষে, আবার কি করেছে সে 30% বাড়িয়েছে মানে কি করেছে 100 এর সাপেক্ষে 130 করেছে, করে লিখিত মূল্য বৃদ্ধি করেছে। তাহলে এটাই কি হবে, এটাই তার মার্কড প্রাইস, এমপি মানে লিখিত মূল্য, এমআরপি যেটাকে বলা হয় মার্কড প্রাইস, মনে রাখবে মার্কড প্রাইস হচ্ছে লিখিত মূল্য। এখন দেখো মনে করো একটা জিনিস তোমাদের আমি বোঝাচ্ছি, তোমরা দোকানে গেলে একটা জিনিস কিনলে, সেই জিনিসে দোকানদার কি বলবে, দাদা দেখুন এই জিনিসে 400 টাকা লেখা আছে, বাট আমি আপনাকে 50% ডিসকাউন্ট দিয়ে 200 টাকা দিয়েছি। সে দেখবে মার্কড প্রাইসের গল্প বলবে, লিখিত মূল্যের গল্প বলবে, আর বিক্রয় মূল্যের গল্প বলবে। সে কিন্তু যে কত টাকায় কিনেছিল সেই গল্প কখনোই করবে না। তার মানে যখন ছাড়ের কথা বলবে সেখানে তুমি কি পাবে, সেখানে জাস্ট তুমি পাবে লিখিত মূল্য, মার্কড প্রাইস আর সেলিং প্রাইস। তার মার্কড প্রাইস যদি 100 টাকা হয় আর সে যদি 20% ছাড় দেয়, তার বিক্রয় মূল্য কত হবে, 80 টাকা হবে। এখন দেখো এই 80 অনুপাত কিসের সমান, 80 অনুপাত 2288 সমান, কারণ সেই টাকায় বিক্রি করছে। তাহলে 80 অনুপাত যদি 2288 সমান হয়, 100 অনুপাত কত হবে, 100 অনুপাত হবে 2288 × 100/80। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। তো এটাই হচ্ছে তার কি, এটা হচ্ছে তার মার্ক প্রাইস। আর এখানে আমরা এটা কি পেয়েছি, এটাও তার মার্ক প্রাইস পেয়েছি। লিখিত মূল্য, তো দুটো লিখিত মূল্য সমান করে দিলে আমরা ক্রয় মূল্যের ভ্যালু পেয়ে যাব। তো দুটো লিখিত মূল্যের ভ্যালু আমরা এখন সমান করছি এখানে 2288 ছিল, 100/80। এখন দেখো এই শূন্য দিয়ে এই শূন্য আর এই শূন্য ক্যান্সেল হলো। এবারে দেখো এটাকে যদি তুমি 11 দিয়ে কাটো, জাস্ট একটু ক্যালকুলেশন করতে হবে। 11 × 2 = 22, একটা শূন্য, 8 × 11 = 88, 208। এখন 208কে 13 দিয়ে কাটলে 13 × 1 = 13, আর থাকে কত 7, 6 × 13 = 78, 16। এরপরে দেখো কি থাকছে, এখন যদি এই 100কে তুমি 5 দিয়ে মানে 20 দিয়ে কাটো, 5 × 20 = 100, 4 × 20 = 80। তো এই সাইডে 4 × 4 = 16 ছিল। তো উপরে কত পাচ্ছ, 4 আর 5 আর নিচে 100,
তো পি ইকুয়াল টু কত হবে 100 গুণিতক 4×5 20, তার মানে পি হচ্ছে কত 2000 টাকা। তার ক্রয় মূল্য কত? তার ক্রয় মূল্য হচ্ছে 2000 টাকা। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। জাস্ট কি করেছি, দুটো মার্ক প্রাইস লিখিত মূল্য সমান করেছি। এখানে বলছে একটা সামগ্রীর উপরে সে দুবার 10%, 3%, 30% হারে লিখিত মূল্য বৃদ্ধি করেছে। তো সেটা আমি ধরে নিলাম সেই দ্রব্যটির ক্রয় মূল্য পি টাকা, তাহলে পি এর উপরে 10% বাড়িয়েছে, 30% বাড়িয়েছে, এটাই তার মার্ক প্রাইস। আবার এখানে ছাড়ের কথা বলছে, আবার বিক্রয় মূল্যের কথা বলা হচ্ছে। তো ছাড় সবসময় কিসের উপরে দেওয়া হয়? লিখিত মূল্যের উপরে। তো সেখান থেকে আমরা লিখিত মূল্য বের করলাম, করে দুটো সমান করে কি পেয়ে গেলাম? ক্রয় মূল্য পেয়ে গেলাম। এরপরে দেখো, একটি কাপড়ের টুকরো 600 টাকায় কেনা হয়েছে। 40 টাকা টেলারিং চার্জ দেওয়ার পরে এত % লাভ পেতে এটিকে কোন মূল্যে বিক্রি করা উচিত? তাহলে দেখো, ওই কাপড়ের টুকরোর উপরে টোটাল কত খরচ হচ্ছে? কাপড়ের টুকরো কেনা হয়েছে 600 টাকায়, টেলারিং খরচ দেওয়া হয়েছে 40 টাকায়, তাহলে মোট খরচ হয়েছে কত? 640। এর উপরে আমার 12% লাভ করতে হবে, 12.5%। তো 12.5%-এর ফ্র্যাকশন ভ্যালু তোমরা বের করতে পারবে। কীভাবে বের করতে হবে? 12.5/100। কিন্তু এটা তোমাদের মুখস্থ রাখতে হবে জাস্ট সেকেন্ডে করার জন্য। 12.5 মানে কত? 1/8। তার মানে সিপি যদি 8 অনুপাত হয়, এসপি 1 অনুপাত বেশি হবে। তো কী হবে এসপি? এটি হচ্ছে তার ক্রয় মূল্য, তার মানে 9/8 হয়ে যাবে। এখন 8 দিয়ে কাটো, 8 8 64, 80, 8 9 72, 720। কেন করলাম? দেখো, এই যে 640 মোট টাকা খরচ হচ্ছে, এটি তার ক্রয় মূল্য। এখন নিচে যে অনুপাতটা পেয়েছি, এই 8 অনুপাত হচ্ছে তার কি? ক্রয় মূল্যের অনুপাত। আর 1 অনুপাত প্রফিট হয়েছে, মানে এসপি কত হয়ে যাবে? এসপি হয়ে যাবে 8 + 1 9 অনুপাত। এখন 8 অনুপাতের ভ্যালু 640, 1 অনুপাতের ভ্যালু হয়ে যাবে 80, আর 9 অনুপাতের ভ্যালু হবে 720, 8 9 72। তো এটাই হচ্ছে রাইট অ্যান্সার। এই টাইপের অঙ্কই তোমাদের পরীক্ষায় থাকবে। দেখো, একজন দোকানদার একটি সামগ্রী 2500 টাকায় কিনে লিখিত মূল্যের উপরে 12% ছাড় দেয়, আর কি করে 10% লাভ করে। ওই দ্রব্য সামগ্রীটির লিখিত মূল্য কত? তাহলে এখানে ক্রয় মূল্য দেওয়া আছে, কস্ট প্রাইস সিপি দেওয়া আছে 2500 টাকা। আমাদের বার করতে হবে এমপি, মার্কড প্রাইস, লিখিত মূল্য বার করতে হবে। একটা ফর্মুলা তোমাদের আমি এর আগে আমার যে ম্যাথের ক্লাসগুলো দিয়েছি সেখানে শিখিয়েছিলাম। দেখো, ক্রয় মূল্যের অনুপাত আর লিখিত মূল্যের অনুপাত বের করতে গেলে কি করতে হয়? 100 দিয়ে তুমি যেটাকে ছাড় দিচ্ছ সেটাকে যদি ভাগ দাও, 100 থেকে সেটাকে ভাগ দাও, তাহলে তুমি ক্রয় মূল্যের অনুপাত পাবে। আর যেটা তোমার লাভ হচ্ছে সেটা যদি 100-র সাথে যোগ করো, তাহলে তুমি কি পাবে? লিখিত মূল্যের অনুপাত পাবে। তার মানে এখানে কত হচ্ছে? 88। আর এই সাইডে কত হচ্ছে? 110। এটাকে 11 দিয়ে কাটলে কী হবে? 8 11 88, আর 11 10 110। তার মানে দেখো, ক্রয় মূল্যের অনুপাত 8 হলে মার্ক প্রাইস লিখিত মূল্যের অনুপাত কত? 10। তো এই 8 অনুপাতের ভ্যালু আমাদের দেওয়া আছে 2500 টাকা। 10 অনুপাতের ভ্যালু বার করতে হবে। তো 2500/8 × 10। তো এটাকে যদি তুমি 4 দিয়ে কাটো, 4 দুগুণে 8, আর এই 25টা এক সাইডে রাখলে এটা হচ্ছে তোমার 625 4 দিয়ে কাটলে, আর 5 দুগুণে 10। তো 625 × 5 গুণ করলে তোমাদের উত্তর চলে আসবে। কত হবে? 5 6 30, 5 25 125, তার মানে 3125 টাকা। পরের প্রশ্ন, সরল সুদ থেকে তোমাদের 2 থেকে 3টে প্রশ্ন থাকবে। তো সরল সুদের ক্ষেত্রে এই ফর্মুলাটা মনে রাখবে, যারা অঙ্ক কম পারো I = PTR/100, যারা অঙ্ক কম পারো I = PTR/100, এটা মনে রাখবে। এখানে দেখো, কোনো টাকা 4% হারে সরল সুদে দ্বিগুণ হবে, তার মানে কত বছরে? 1500 টাকা কী হবে? 1500 টাকা দ্বিগুণ হলে কত হবে? 3000 টাকা হবে। 3000 টাকা হবে। তার মানে এখানে সুদ হচ্ছে কত? সুদ হচ্ছে 1500 টাকা। সুদ হচ্ছে কত? 1500 টাকা। আর কত দেওয়া আছে? আর দেওয়া আছে 4%। আমরা এখন এই সূত্রে বসিয়ে দিলে হয়ে যাবে। যারা অঙ্কটা পারে তারা কি করবে বলো তো? জাস্ট 100কে 4 দিয়ে ভাগ করলে তোমাদের উত্তর বেরিয়ে আসবে 25 বছর। বাট তোমাদের বোঝানোর জন্য আমি এইভাবে করছি। তো সুদ কত? 1500 টাকা। আসল কত? 1500। টাইম বার করতে হবে, রেট অফ ইন্টারেস্ট 4/100। তার মানে দেখো, 1500 1500 কাটলো, এখন 4 দিয়ে কাটো, 4 25 100, টাইম হচ্ছে কত? 25 বছর। পরের প্রশ্ন দেখো, চক্রবৃদ্ধি সুদ থেকে, সিআই কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে। তো এই টাইপের অঙ্ক আসলে আমরা অপশান টেস্ট করব। দেখো, তোমাদের আমি এর আগে শিখিয়েছিলাম, যখন ক্রমাগত শতকরার পরিবর্তন হয়, যখন সাকসেসিভলি পার্সেন্টেজ চেঞ্জ হয়, তখন আমরা কোন ফর্মুলা ইউজ করি? যখন ধারাবাহিকভাবে শতকরার পরিবর্তন হয়, শতাংশের পরিবর্তন হয়, মনে করো একটা জিনিসে পরপর 10% আর 20% বৃদ্ধি করা হলো, তাহলে লাভ কত হবে? তো এই ক্ষেত্রে আমরা কি করি? মানে প্রথম 10% বাড়ানো হয়েছে, তারপরে আবার 20% বাড়ানো হয়েছে, তো আমরা এই সূত্র ইউজ করি না, x + y + xy/100।
এই ফর্মুলা ইউজ করে আমরা করি। এটা কিসের ফর্মুলা? এটা হচ্ছে ধারাবাহিকভাবে যখন শতাংশের পরিবর্তন হয় তখন এই ফর্মুলা ইউজ করতে হয়। তো এখানে দেখো 1000 টাকা 2 বছরে চক্রবৃদ্ধি সুদে কত হয়? এত টাকা। তাহলে ছিল 1000 টাকা, 2 বছরে চক্রবৃদ্ধি সুদে কি হয়? 1144.9 টাকা। ঠিক আছে, তাহলে সুদ কত হচ্ছে? সুদ হচ্ছে 144.9। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে 2 বছরের ক্ষেত্রে আমরা এই ফর্মুলা ইউজ করতে পারি। ধারাবাহিকভাবে শতাংশের যে ফর্মুলা, সাকসেসিভ পার্সেন্টেজ চেঞ্জের ফর্মুলা আমরা ইউজ করতে পারি। এখন দেখো 6%, 2 বছরে যদি 6% বৃদ্ধি হয় তাহলে কী হবে? 6 + 6 গুণিতক 6/100, তার মানে কত হচ্ছে? 6 6 12 আর 6 6 36, তার মানে কত হচ্ছে? 100 দিয়ে ভাগ করলে 0.36, তাহলে 12.36। তো দেখো এই অপশান ক্যান্সেল হয়ে গেল। যদি 8 দিয়ে করো তাহলে কী হচ্ছে? 8 + 8 গুণিতক 8/100 কত হচ্ছে? 8 আর 16.64। ঠিক আছে, এবারে দেখো যদি তুমি 7 দিয়ে করো তাহলে 7 + 7 গুণিতক 7/100, তার মানে কত হচ্ছে? 14.49। তো এটার সাথে এটার কিছু মিল খুঁজে পাচ্ছ? 14.49 আর 144.9। এর শেষে যে ডিজিটটা আছে 9, এর শেষেও 9 ডিজিট আছে। তার মানে একটু বুদ্ধি লাগিয়ে তোমরা বলতে পারবে কি হবে? সুদের আর হয়ে যাবে 7%। সুদের আর কি হয়ে যাবে? 7%। বাকি যেটা থাকছে 9 + 9 18, 18.8। শুধুমাত্র একটাতেই তোমরা মিল পাবে 7%-এর ক্ষেত্রে। তো তোমরা এই অঙ্কটা সূত্রে ফেলেও করতে পারো, বাট অপশান টেস্ট করলে সেকেন্ডে হয়ে যাবে। সূত্র তোমরা সবাই জানো, সিআই এর যে সূত্র সেটা একটু কমেন্টে জানিও। তো কম্পাউন্ড ইন্টারেস্টের যে ফর্মুলা সেটা কি সেটা একটু কমেন্টে জানিও, দেখি তোমরা কেমন কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা জানো। আর তা না হলে এইভাবে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ দেওয়া থাকলে যদি সুদের হার বের করতে দেয় কী করবে? জাস্ট এইভাবে অপশান টেস্ট করে দেবে। এই যে সাকসেসিভ পার্সেন্টেজের যে ফর্মুলা বললাম এইভাবে করবে, দেখবে তোমাদের বেরিয়ে আসবে। পরের প্রশ্ন দেখো, এত টাকা ক্ষতিকে এ, বি আর সি এর মধ্যে এত এত অনুপাতে ভাগ করে দিলে এর ভাগ কত হবে? তাহলে টোটাল ক্ষতি কত হচ্ছে? দেখো 28 7 15 আর 9 24, 24 অনুপাত ক্ষতি হচ্ছে। এর মধ্যে এর ভাগ কত? 7 অনুপাত। আর সে ক্ষতির পরিমাণ কত? 1152 টাকা। তো টোটাল ক্ষতি 24 অনুপাত আর তার ভ্যালু হচ্ছে 1152। তাহলে 1 অনুপাতের ভ্যালু কত হবে? 1152/24, আমাদের বার করতে হবে 7 অনুপাত। তো এখান থেকেও করতে পারতাম, জাস্ট তোমাদের একটু দেখালাম কেন হয়, কী জন্য হয়। দেখো এটাকে আমরা কিভাবে কাটবো? প্রথমে একটা সহজ সংখ্যা দিয়ে কাটি। 3 8 24। তারপর এটা যদি আমি 3 দিয়ে কাটি, 3 3 9, 3 8 24, 3 4 12। এখন আবারও কাটতে পারবো, কি দিয়ে কাটতে পারবো? দেখো একবারে 8 দিয়ে কি দেখবো? 4 8 32, হ্যাঁ 8 দিয়ে যাবে। 4 8 32, 8 8 64, 48। তো 48 × 7 গুণ করলে তোমাদের অ্যান্সার চলে আসবে। 7 8 56, 6 হাতে থাকছে 5, 4 7 28 আর 5 33, 336 টাকা। তো এর ভাগ কত হবে? 336। পরের প্রশ্ন কী বলছে দেখো, এ, বি এবং সি একটি ব্যবসায় এত টাকা বিনিয়োগ করে, বি সি এর থেকে এত বেশি এবং এ বি এর থেকে এত বেশি বিনিয়োগ করে, মোট এত লাভের মধ্যে এ লাভের পরিমাণ কত? তোমাদের একটা ফর্মুলা অলরেডি বলে দিয়েছি, যত টাকা তুমি বিনিয়োগ করছো আর যতটা টাইম করছো সেই তাদের গুণফল হচ্ছে কি? লভ্যাংশের সমান। এখন যদি টাইম কনস্ট্যান্ট থাকে, যদি টাইম ধ্রুবক থাকে, টাইম যদি প্রত্যেকের ক্ষেত্রে সেম থাকে বা টাইম যদি বলা না থাকে, তাহলে এই যে বিনিয়োগ করছো সেটা কী হয়? ডিরেক্টলি প্রপোর্শনাল হয় প্রফিটের সাথে। অর্থাৎ বিনিয়োগ যে যতটা অনুপাত করবে তুমি প্রফিটও সেম পাবে। অর্থাৎ 5 অনুপাত টাকা যদি তুমি বিনিয়োগ করো, প্রফিটও কত পাবে? 5 অনুপাত পাবে। এখন অঙ্ক করলে দেখবে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো কী বলছে দেখো, বি সি এর থেকে 6000 টাকা বেশি, তার মানে সি যদি এক্স টাকা করে, বি করবে কত? এক্স + 6000। আবার বি যদি এক্স + 6000 করে, এ এর থেকে 2000 বেশি, তার মানে এ কত করবে? এক্স + 8000 টাকা। আর এই টোটাল ভ্যালু কত দেওয়া আছে? 50000। তার মানে এক্স + এক্স + এক্স 3x, 3x + 8 6 14,000। এটা কিসের ইকুয়াল হবে? 50,000 ইকুয়াল হয়ে যাবে। এখন 50,000 থেকে 14,000 যদি বিয়োগ করো, তোমরা 3x = কী পেয়ে যাবে? 3x = পাবে 36,000। আর 36,000কে 3 দিয়ে ভাগ করলে কত পাবে? 12,000। এখন দেখো এক্স হচ্ছে কে? বিনিয়োগ করছে সি, তার মানে সি কত টাকা বিনিয়োগ করছে? 12,000 টাকা। তো 3টে শূন্য কেটে দাও। আর দেখো বি কত বিনিয়োগ করছে? 18,000 টাকা। 3টে শূন্য কেটে আমি 18 পেলাম। এ বিনিয়োগ করছে কত টাকা?
12 আর 8 20,000 টাকা। তো 3টে শূন্য কেটে আমি 20 পেলাম। এখন যদি তুমি সবগুলোকে 2 দিয়ে ছোট করো, 2 দিয়ে ছোট করো, তাহলে কত পাবে বলো তো? এদের মূলধনের অনুপাত পাবে 6 অনুপাত 9 অনুপাত আর 10 অনুপাত। তাহলে সি 6 অনুপাত মূলধন বিনিয়োগ করে, বি 9 অনুপাত আর এ 10 অনুপাত। তাদের এই মূলধনের অনুপাত তাদের কিসের অনুপাতে সমান হবে? প্রফিটের অনুপাত হয়ে যাবে, কারণ এখানে টাইম কনস্ট্যান্ট আছে। টাইম যেহেতু ধ্রুবক আছে, তার মানে তাদের এই যে মূলধনের অনুপাত এটাই হবে তাদের লভ্যাংশের অনুপাত, তাদের প্রফিটের অনুপাত। তো প্রফিট টোটাল কত হচ্ছে? 10 আর 9 19 আর 25 অনুপাত। তো এই 25 অনুপাতের ভ্যালু কত দেওয়া আছে? 25 অনুপাতের ভ্যালু দেওয়া আছে 10,000। তো 1 অনুপাতের ভ্যালু কত হবে? 4 2500 400। তো এ কত অনুপাত পায়? 10 অনুপাত। তাহলে এর লভ্যাংশ কত হয়ে যাবে? 1 অনুপাত যদি 4000 হয়, তাহলে 10 অনুপাত 400 হয়, তো 10 অনুপাত কত হবে? 4000 হবে। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি। তো এর লভ্যাংশের ভাগ হবে কত? 4000। আশা করি এই যদি বুঝতে না পারো ভিডিওটা একটু পজ করে করে বোঝার চেষ্টা করবে। পরের প্রশ্ন কী বলছে দেখো, একজন মুদির 4 মাসে এত টাকা এত টাকা আর এত টাকা বিক্রি হয়েছে, সামগ্রিক গড় এত পেতে পঞ্চম মাসে তার কত বিক্রি হওয়া উচিত? তার মানে 3500 টাকা গড় পেতে তাকে পঞ্চম মাসে কত? তো 3500 যদি গড় হয়, তাহলে 5 মাসের সমষ্টি কত হবে বলো তো? 5 মাসের সমষ্টি হয়ে যাবে 3 5 15 5 হাতে থাকছে 1, 5 5 25 5 হাতে 2, 3 5 15 2 17। তো এটা হচ্ছে 5 মাসে তাদের সমষ্টি। এখন 4 মাসের এইটাকে আমি সমষ্টি করব। 4 মাসে দেখো 2000, তারপরে 2500, 3250 আর 4250। তো সবগুলোকে যোগ করলে তুমি কত পাবে? এভাবে যোগ করে নেবে একটা, জাস্ট শুধু যোগ করতে হবে, কিছুই নেই। তো 4 মাসের সমষ্টি আমি বের করছি। তো এটা বের করলে আমাদের অঙ্ক চলে আসবে। এগুলো যদি সব তুমি যোগ করো তাহলে কত পাবে? দেখো 0 5 আর 10 0, হাতে থাকছে 1, আবার 0 হাতে 1, 2 আর 2 4 5, 5 আর 3 8 আর 4 12, 12000। তাহলে 17500 থেকে 12000 বিয়োগ দাও, দিলে তোমার পঞ্চম মাসে সেটা বিক্রি করতে হবে। তাহলে কত হচ্ছে? 5500। তাহলে পঞ্চম মাসে সে যদি 5500 টাকা বিক্রি করে, তাহলে তার টোটাল গড় কত দাঁড়াবে? 3500 টাকা। সে 4 মাসে এত 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 বিক্রি করেছে, বাট পঞ্চম মাসে সে যদি 5500 টাকা বিক্রি করে, তাহলে তার সামগ্রিক গড় এত টাকা হবে। তো সেই কারণে আমি কী করেছি দেখো, সামগ্রিক গড় এত, তার মানে 5 মাসের তার সমষ্টি কত হবে সেটা বের করে নিয়েছি, আর 4 মাসের যে সমষ্টি টোটাল যোগ করে পেয়েছি সেটা বিয়োগ করলে আমাদের অ্যান্সার চলে আসবে। দেখো কি বলছে, একটি পূর্ণবর্গ সংখ্যা পেতে 1200 এর সাথে সর্বনিম্ন কোন ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা গুণ করতে হবে? দেখো পূর্ণবর্গ মানে কি? আমরা যে সমস্ত সংখ্যার স্কোয়ার করে যে সংখ্যা পাবো সেটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। 2 এর স্কোয়ার করলে 4 পাও, তাহলে 4 একটা কি পূর্ণবর্গ সংখ্যা। 3 এর স্কোয়ার করলে তুমি পাবে কত? 9, তাহলে 9 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা। তার মানে আমরা যে সমস্ত সংখ্যাকে কোনো একটা সংখ্যার বর্গের আকারে লিখতে পারি, তাহলে সেটাকে আমরা পূর্ণবর্গ বলবো। কারণ দেখো 4কে আমরা 2 এর বর্গ আকারে লিখতে পারি, তাহলে 4 পূর্ণবর্গ সংখ্যা। 9কে আমরা 3 এর বর্গ হিসেবে লিখতে পারি, তাহলে 9 পূর্ণবর্গ সংখ্যা। 25কে আমরা 5 এর বর্গ হিসেবে লিখতে পারি, তাহলে 25 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তো এই 1200কে কি আমরা কোনো একটা সংখ্যার বর্গ আকারে লিখতে পারি? তো সেটা আমরা চেক করবো। দেখো 1200 মানে আমরা কি লিখতে পারি? দেখো 12 গুণিতক 100। তাহলে এই 12কে আমরা কি লিখতে পারি? 2 গুণিতক 2 ইন্টু 3, 3 4 12। আর 100কে আমরা লিখতে পারি কি? দেখো 100কে আমরা লিখতে পারি 2 এর স্কোয়ার মানে 4, আর 5 এর স্কোয়ার মানে 25, তাহলে 4 25 100। তো এখানে আমরা কী পাচ্ছি দেখো, এই দুটো 2 মানে 2 এর স্কোয়ার, এটা হচ্ছে 2 এর স্কোয়ার, এটা হচ্ছে 2 এর স্কোয়ার। বাট এখানে এই যে 3টা আছে কি সিঙ্গেল আছে, 3-এর পেয়ার নেই, 3-এর জোড় নেই। তার মানে আমাদের কি গুণ করতে হবে? তার মানে আমরা যদি এখানে একটা 3 যদি এক্সট্রা গুণ করে দিই, তার মানে আমরা কি পাবো? 3-এর স্কোয়ার পেয়ে যাবো। তাহলে প্রত্যেকটা সংখ্যার স্কোয়ার পেয়ে যাচ্ছি, তো কি হয়ে যাবে? তো সেটা পূর্ণবর্গ হয়ে যাবে। তো 1200 কিন্তু পূর্ণবর্গ নয়, 1200-র সঙ্গে যখনই তুমি 3 গুণ করবে সেটা হবে 3600, আর 3600 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। 3600 কিসের বর্গ? 60-এর বর্গ। 60-এর বর্গ করলে তুমি পাবে 3600। তো এর সঙ্গে তোমার কী গুণ করতে হবে? 3 গুণ করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই অঙ্কগুলো করতে গেলে তোমাদের কী করতে হবে? 1200-কে ভেঙে নিতে হবে, মৌলিক উৎপাদকে ভেঙে নিতে হবে। তো 1200-কে ভাঙলে আমরা কী পেয়েছি? 2 এর স্কোয়ার পেয়েছি, আবার 2 এর স্কোয়ার পেয়েছি, 5 এর স্কোয়ার পেয়েছি, বাট 3কে সিঙ্গেল পেয়েছি। তো কোনো একটা সংখ্যাকে সিঙ্গেল রাখা যাবে না, তাকে তার স্কোয়ারে, তাকে তার বর্গ করতে হবে, বর্গ করে নিতে হবে। তো এখানে 3 যেহেতু সিঙ্গেল আছে, 3-এর বর্গ করতে গেলে এর সঙ্গে একটা 3 গুণ করতে হবে, সেটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো রাইট অ্যান্সার অপশন নাম্বার বি। দেখো এই প্রশ্নটা দেখতে সহজ, কিন্তু অনেকেই ভুল করে আসবে। বলছে নিচের কোনটি দুটো পূর্ণ সংখ্যার সর্বনিম্ন যোগফল যার গুণফল 64? এখন দুটো পূর্ণ সংখ্যা 9 + 9 করলে আমরা কত পাবো? 18 পাবো। তো 18, তাহলে 9 আর 9-এর স্কোয়ার করলে কত হয়?
বা সরি 9 আর 9 গুণ করলে কত হয় 81 হয়, এটা তো মিলছে না, আমাদের বলছে 64 হতে হবে। তার মানে দেখো 8 + 8 16, দুটি পূর্ণ সংখ্যা সর্বনিম্ন যোগফল যার গুণফল 64। আবার দেখো 8 আর 8-এর গুণ করো কত পাবে 64 পাবে। তো রাইট অ্যান্সার কী হয়ে যাবে, নিচের কোনটি দুটি পূর্ণ সংখ্যা সর্বনিম্ন যোগফল, তো সেটা হবে খ 8 হয়ে যাবে। দুটো পূর্ণ সংখ্যার যোগফল সর্বনিম্ন সেটা কি, সেটা 8 + 8 দেখো 16 সর্বনিম্ন হচ্ছে তো, কারণ 20 + 20 করলে 40 হবে, আবার 20 আর 20 গুণ করলে কি তোমার 64 হবে, হবে না। 16 আর 16 করলে 32 হবে, তো 16 আর 16 যোগ করলে 32 হবে, কিন্তু 16 আর 16 গুণ করলে 64 হবে না। তো সর্বনিম্ন আর গুণফল হচ্ছে 64, সেটা কি অপশান নাম্বার খ 8 উত্তর হয়ে যাবে। পরের প্রশ্ন দেখো, একটি বিন্যাস মানে একটা সেট 3 থেকে শুরু করে পরপর 5টি পূর্ণ সংখ্যা নিয়ে গঠিত, পরপর 5টি, তার মানে কি একটা সেট মনে করো এ সেট 3 থেকে শুরু করে পরপর, তাহলে 3-এর পরে 4, 4-এর পরে 5, 5-এর পরে 6, 6-এর পরে 7, 5টা হয়েছে পূর্ণ সংখ্যা, হ্যাঁ 5টা হয়েছে। বিন্যাস থেকে সর্বশ্রেষ্ঠ পূর্ণ সংখ্যা সরানো হলো, এখন যদি এই বিন্যাস থেকে সর্বশ্রেষ্ঠ পূর্ণ সংখ্যা যদি আমি সরাই তাহলে কী কী পাবো, সব থেকে বড় পূর্ণ সংখ্যা 3, 4, 5 আর 6 পাবো। এখান থেকে বলেছে যদি বড় সংখ্যা সরানো হয় তাহলে বিন্যাসের গড় কত শতাংশ হ্রাস পাবে। এখন দেখো এদের যদি আমি সমষ্টি করি তাহলে কত দাঁড়াচ্ছে, 4 আর 3 7, 5 12 আছে 18 25, 5টি সংখ্যার সমষ্টি 25 হলে এদের গড় কত হবে 5 হবে। এরপরে বড় সংখ্যাটা সরালে, বড় সংখ্যা সরালে কটা সংখ্যা পাচ্ছে 4টে, তো এই 4টে সংখ্যার গড় কত হবে দেখো, 4 আর 3 7, 5 12 আছে 18, 18কে 4 দিয়ে ভাগ করো পাবে হচ্ছে 4.5। তো গড় কত কমেছে, গড় কমেছে 0.5 কমেছে, কিসের সাপেক্ষে 5-এর সাপেক্ষে, প্রথমে ছিল 5, 0.5 গড় কমে গেছে, তো 100-তে কত কম হবে, তো এই দশমিকটা তুললে নিচে 10 চলে আসবে, 5 আর 5 কেটে গেল, 10 10-এ 100, তো কত কম হবে 10% কম হবে। তো রাইট অ্যান্সার খ। দেখো খুবই একটা ভালো অঙ্ক, কিন্তু এই টাইপের অঙ্ক পরীক্ষা আসলে ভুল করবে না, এখানে তোমাদের এভারেজের কনসেপ্ট রাখতে হবে, প্লাস শতকরার যে কনসেপ্ট পার্সেন্টেজের যে কনসেপ্ট সেটাও তোমাদের রাখতে হবে। তো গাইজ এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক, আশা করি তোমরা যারা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমাদের অবশ্যই ভিডিওটি ভালো লাগবে, আর এই টাইপের ক্লাস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। আমি গ্যারান্টি দিচ্ছি এই পরীক্ষা হওয়ার আগে, কনস্টেবল পরীক্ষা হওয়ার আগে যত ইম্পর্টেন্ট টাইপ আছে অঙ্কের সব কিন্তু তোমাদের করিয়ে দেবো, আর আমার ক্লাসের বাইরে একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে না। তো অবশ্যই আমার প্রতি ভরসা রেখে আমার ক্লাসগুলো দেখো, আমি তোমাদের নিরাশ করবো না। তো গাইজ আজকের ভিডিওটি এই পর্যন্ত, থ্যাংক ইউ, বাই বাই।